যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। 500 বছর আগে মধ্যযুগের কবি আব্দুল হাকিম বলেছিলেন, যারা মাতৃভাষাকে ভালোবাসে না, নিজের ভাষার প্রতি যাদের টান নেই, তাদের আসলে কোনো পরিচয় নেই। আমাদের ভাষা এবং বর্ণমালার আয়োজন নিয়ে এনটিভির প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রিন পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথে। বন্ধুরা, আজ শুরু হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গত বছর আমরা শুরু করেছিলাম ভাষা আন্দোলনের এই মহান মাসে। প্রথমে আমরা শ্রদ্ধা জানাই 21-এর মহান শহীদদের। আমাদের সঙ্গে আজ দুজন অতিথি আছেন। প্রথমে আমরা তাদের সঙ্গে পরিচয় হই। আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিমেল বরকত এবং আমাদের সঙ্গে আছেন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের শিক্ষক ইসমত আরা মমতাজ। এখন আমরা পরিচিত হব আমাদের প্রতিযোগী বন্ধুদের সাথে। বন্ধুরা, তোমাদের পরিচয় দাও। সঞ্জিদা ইসলাম প্রিয়া, বিসিএসআইআর হাই স্কুল। নাফিস ফুয়াদ নিবির, রাজুক উত্তরা মডেল কলেজ। মাইশা ওবায়দ মাহি, রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়। ফাইয়াজ আহসান, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। বন্ধুরা, প্রথম পর্বের 3 জন বন্ধু যাবে পরের পর্বে, একজন থেকে যাবে। ডুবুরি ডুব দেবার আগে যেমন দম নেয়, তোমরাও তেমনি প্রস্তুতি নাও। আমরা এই ফাঁকে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমাদের ভাষার গল্প, ভাষার কাব্য, ভাষা থেকে রাষ্ট্র, শুনে বলা, ধাঁধা এবং ব্যাকরণ, এই সমস্ত নিয়েই আমাদের এই পর্বের আয়োজন। আমরা শুরু করছি আমাদের প্রথম অংশ, ধাঁধা থেকে প্রশ্ন। প্রত্যেক প্রতিযোগীর জন্য আমরা রেখেছি একটি করে ধাঁধা। প্রতিযোগী যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে 5 নম্বর পাবে, ভুল হলে 0 নম্বর পাবে। পরবর্তী প্রতিযোগীর জন্য এটি উন্মুক্ত হয়ে যাবে। সে উত্তর দিলে 5 নম্বর পাবে, কিন্তু ভুল উত্তরের জন্য আবার 5 নম্বর কাটা যাবে তার। আমি প্রথম প্রশ্ন তোমার জন্য, সঞ্জিদার জন্য প্রথম প্রশ্ন। হাত আছে পা নাই, গলা আছে মাথা নাই। শার্ট। সঠিক হয়েছে উত্তর। সঞ্জিদার জন্য 5 নম্বর। নাফিস ফুয়াদ, তোমার জন্য এবার প্রশ্ন। আমাদের বাংলা ভাষায় অনেক মজার মজার ধাঁধা আছে। তোমাকে এবার যে ধাঁধাটি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, কাটলে বড় হয় এটা আবার কাকে কয়? যোগ। নাফিস, তোমার উত্তর সঠিক হয়নি, কিন্তু আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা পরবর্তী প্রতিযোগীকে এই প্রশ্নটি দিতে পারি। সে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে 5 নম্বর অতিরিক্ত পাবে, আর যদি ভুল উত্তর দেয় তাহলে 5 নম্বর কাটা যাবে তার। কাজেই আমরা মায়েশাকে এই প্রশ্নটি দিতে পারি। মায়েশা, তুমি কি নেবে? জি। তাহলে তুমি উত্তর বলতে পারো। উত্তর হবে পুকুর। উত্তর সঠিক হয়েছে। আসলে পুকুর কাটলে বড় হয়। আমরা জানি যে কোনো জিনিস কাটলে সাধারণত ছোট হয়, কিন্তু পুকুর ব্যাপারটি অন্যরকম, কারণ এটা যত কাটা হবে ততই বড় হবে। পরবর্তী প্রতিযোগীর কাছে যাব। আমাদের পরবর্তী প্রতিযোগী ফায়াজকে আমার প্রশ্ন হচ্ছে, 4 অক্ষরে নাম তার, সে একটা পাখি, শেষের দুটো বাদ দিলে বাবার ভাইকে ডাকি। দেখো একটু চিন্তা করে তুমি উত্তর দেবে কি না। ফায়াজ উত্তর দেবে না, কাজেই তার নম্বর কাটা গেল না। আমাদের নিয়ম অনুযায়ী আমরা আমাদের পরবর্তী প্রতিযোগী সঞ্জিদাকে এই প্রশ্ন, তুমি কি এই প্রশ্ন নেবে কিনা? সঞ্জিদা, বলো তুমি উত্তর। কাকাতুয়া। কাকাতুয়া, সঠিক হয়েছে উত্তর। দেখো, কাকাতুয়া, কাকা আর তুয়া, এখানে আমাদেরকে বলা হয়েছে যে তার একটি পাখির নাম, কিন্তু তার যদি শেষের দুটো অক্ষর বাদ দেই তাহলে বাবার ভাইকে ডাকি, তার মানে কাকাকে ডাকি। আমরা এবার মায়েশার কাছে আসতে পারি। মায়েশা, তোমার জন্য যে নির্ধারিত ধাঁধা ছিল সেটি হচ্ছে, স্রষ্টার কি কুদরত, গাছের আগায় শরবত। আখ। আখ না, তোমার এই উত্তর সঠিক হয়নি। আমরা তাহলে মনে হয় পরবর্তী প্রতিযোগী আমাদের যে আছেন, ফায়াজ প্রশ্নের উত্তর দিতে পারেনি প্রথম প্রশ্নে, তো তোমার জন্য এটা উন্মুক্ত হচ্ছে। তুমি কি এই প্রশ্নটি নেবে কিনা? স্যার, নিচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা এই পর্ব এখানেই শেষ করব, কিন্তু তার আগে এই প্রশ্নের উত্তরটা আমরা জেনে যাব। এই প্রশ্নের উত্তর হচ্ছে নারকেল। গাছের আগায় শরবত থাকে, তার মানে পানি থাকে, সুমিষ্ট পানি থাকে, তো সেটা কিসে থাকে? নারকেলে থাকে। সে কারণেই এরকম সুন্দর সুন্দর ধাঁধাগুলো তৈরি হয়েছে। ধাঁধার পর্ব এখানে শেষ হলো। বিরতিতে যাওয়ার আগে আমরা আমাদের অতিথিদের সঙ্গে কথা বলবো। আমাদের এখানে অতিথি আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিমেল বরকত। তার কাছে আমরা জানতে চাই যে আসলে আমাদের বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে শুদ্ধ করে শেখাবার জন্য শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে উপদেশ দিতে পারি, বা কিভাবে ব্যাপারটা তারা নিজেদের মধ্যে তৈরি করবে, যাতে করে তারা শুদ্ধ করে আমাদের মাতৃভাষা ব্যবহার করতে পারে। আমি 2টি বিষয়ের উপর
জোর দিতে চাই। প্রথমত ভাষার শুদ্ধ রূপটি, উচ্চারণের শুদ্ধ রূপটি জানা, কারণ এখন প্রচার মাধ্যমে FM রেডিও বা টেলিভিশনের মধ্য দিয়ে বাংলা শব্দের যে উচ্চারণ, বিকৃত উচ্চারণটি হচ্ছে, এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত হতে পারে। তারা কিভাবে জানবে যে আসলে কোনটা সঠিক উচ্চারণ? এর জন্য উচ্চারণের অভিধান আছে, অভিধানের সহায়তা নেওয়া যেতে পারে, শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তা নেওয়া যেতে পারে, এর মধ্য দিয়ে সঠিক উচ্চারণটি শেখা। দ্বিতীয়ত, এই সঠিক উচ্চারণটি সার্বত্রিক প্রয়োগ, অর্থাৎ আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দেখি যে তারা চেষ্টা করে শুদ্ধভাবে বলার, কিন্তু বাসায় গিয়ে কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে যখন কথা বলছে তখন আর ওই প্রচেষ্টাটা থাকে না। আসলে পারিবারিক পরিবেশে কি এটা প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ ভাষা ব্যবহারের ক্ষেত্রে, শুদ্ধতার ক্ষেত্রে? এটি সুদূর প্রসারী ফলের জন্য জরুরি, কারণ সে যদি দুই ধরনের চর্চার মধ্যে নিজেকে রাখে তাহলে যে কোনো সময়ই সে অশুদ্ধ উচ্চারণটি করে ফেলতে পারে। ফলে সার্বক্ষণিক যদি এটা চর্চার মধ্যে এবং সচেতন থাকে তাহলে তার এই চর্চাটি বা এই অনুশীলনটি একটা যথার্থ ফল পাবে। বন্ধুরা, আমরা আমাদের মাতৃভাষাকে শুদ্ধ করে উচ্চারণ করব এবং আমাদের মাতৃভাষার প্রতিটি শব্দ, প্রতিটি অর্থ আমরা শুদ্ধভাবে জানার চেষ্টা করব। বন্ধুরা, বিরতির পর আমরা আবার ফিরে এলাম রিন পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথে। ধাঁধা পর্বের ফলাফলটি জেনে নিয়ে এই ফাঁকে সানজিদা ইসলাম পেয়েছে 10 নম্বর, নাফিস ফুয়াদ পেয়েছে 0 নম্বর, মায়েশা ওবায়েদ পেয়েছে 5 নম্বর এবং ফায়াজ হাসান পেয়েছে 0 নম্বর। আমাদের এই পর্বে একটি প্রশ্ন থাকবে, মুক্ত প্রশ্ন, এবং এই প্রশ্নের জন্য প্রস্তুতি রাখবে তোমরা। যে সঠিক উত্তর পারবে সেই বেল বাজাবে। যদি একাধিক প্রতিযোগী সঠিক উত্তর জানে তাহলে যে আগে বেল বাজাবে তাকে আমরা সুযোগটি দেব। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, আর ভুল উত্তর দিলে তার জন্য কাটা যাবে নম্বর। আমি এবার প্রশ্ন শুরু করছি। ভারতচন্দ্র রায় গুণাকর কত সালে জন্মগ্রহণ করেন? আমি দেখতে পাচ্ছি মায়েশা ওবায়েদ বেল বাজিয়েছে, তো আমরা মায়েশার কাছে যাব এই প্রশ্নের উত্তরের জন্য। মায়েশা, আমরা তোমার কাছ থেকে উত্তর শুনবো। 1712। তো আমরা মায়েশাকে 10 নম্বর দিতে পারি, কারণ মায়েশা এই পর্বের সঠিক উত্তর দিতে পেরেছে। বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি একটি বিখ্যাত গ্রন্থের। তোমরা জানো যে বই আমাদের খুব ভালো বন্ধু, বইয়ের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়, শত্রুতা হয় না। শুনে বলা আমাদের আজকের এই পর্বের বই চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম কাব্য নিদর্শন। খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রচিত এই গীতি পদাবলীর রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে এটি উদ্ধার করেন। এই পুঁথির 49টি চর্যায় 24 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। এরা হলেন লুইপা, কুকুরিপা, কাহ্নপা, ভুসুকপা, শবরপা, ডম্বিপা প্রমুখ। সাধারণভাবে লুইপাকে আদি সিদ্ধাচার্য মনে করা হয়। তিনি মগধের বাসিন্দা ছিলেন বলে কোনো কোনো গবেষক মনে করেন। চর্যাপদে সর্বাধিক সংখ্যক পদের রচয়িতা কাহ্নপা। তিনি উড়িষ্যায় জন্মগ্রহণ করেন বলে জানা যায়। অনেকে অনুমান করেন যে তিনি বাঙালি ছিলেন। এবার আমরা দেখব আমাদের প্রতিযোগীরা কতটা মনোযোগ দিয়ে শুনেছে আমাদের বাংলা ভাষার অন্যতম নিদর্শন চর্যাপদ সম্পর্কে। আমাদের এই পর্বের নিয়মে প্রত্যেকের জন্য 10 নম্বর থাকছে এবং সময় হচ্ছে 10 সেকেন্ড। উত্তর দিতে না পারলে পাশের জনকে পাঠিয়ে দিতে হবে। যদি সে পারে তবে তার ঝুলিতে 10 নম্বর যোগ হবে, আর ভুল উত্তরের জন্য কিন্তু কাটা যাবে 10 নম্বর। তো আমরা প্রথম থেকে শুরু করব। আমাদের প্রথম প্রতিযোগীর কাছ থেকে আমরা চর্যাপদ কোথা থেকে কে সংগ্রহ করেন এর পাণ্ডুলিপি? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। সঞ্জিদার উত্তর সঠিক হয়েছে। তো আমরা আসলে হরপ্রসাদ শাস্ত্রী আমাদের বাংলা ভাষার এই একটি মহান কাজ করেছেন, প্রাচীন বাংলার সাহিত্য নিদর্শনকে আবিষ্কার করেছেন। তা আমাদের দ্বিতীয় প্রতিযোগীর জন্য এবার প্রশ্ন, আসলে চর্যাপদে কতজন লেখক বা সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়? 24 জন। নাফিস ফুয়াদের উত্তরও সঠিক হয়েছে, সেও 10 নম্বর পাবে। আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে এবার যেতে পারি। আমাদের পরবর্তী প্রতিযোগী হচ্ছে মায়েশা। মায়েশার কাছে আমার প্রশ্ন হচ্ছে
যে চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদ কে রচনা করেছেন? কান্নুপা। মায়েশার উত্তর সঠিক হয়েছে। আমরা দেখছি যে এই পর্বে প্রায় সবাই সঠিক উত্তর দিচ্ছে। এরপর আমি ফায়াজের কাছে যাচ্ছি। ফায়াজ হাসান, তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের প্রথম যে পদকর্তা তিনি কে ছিলেন? প্রথম পদকর্তা লুই বা আদি পদকর্তা বলতে পারো, প্রথম বা আদি। লুই পা। হ্যাঁ, ফায়াজের উত্তরও সঠিক হয়েছে। তো আমরা একটি ছোট্ট বিরতিতে যাব। বিরতির আগে আমাদের সঙ্গে অতিথি আছেন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের ইসমতারা মমতাজ, তার সঙ্গে কথা বলবো। মমতাজ আপা, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি শিক্ষার্থীদের জন্য আপনার কি মত বা আপনার কি বক্তব্য ভাষা নিয়ে? আসলে একজন শিক্ষক হিসেবে ভাষা নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে যে ভাষার জন্য আমাদের রফিক জব্বার সালাম প্রাণ দিয়েছে। আমরা কবির ভাষায় যেমন জানি যে বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, সত্যিই তো আমরা নিজেদের কথাগুলোও বলতে পারি না ভাষা যদি আমাদের নিজের ভাষা ব্যবহার না করি। বাইরে গেলে বিদেশিদের সাথে কথা বললেও উসখুস করতে থাকি কখন আমরা নিজের ভাষায় কথা বলবো। এই ভাষাটাকে আমাদের শিক্ষার্থীদের মায়ের ভাষা হচ্ছে সবচেয়ে আপন ভাষা, সবচেয়ে আপন ভাষা। সেজন্য আমরা শিক্ষক হিসেবে অবশ্যই আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে যে আমাদের শিক্ষার্থীদেরকে সেই ভাষা সম্পর্কে সচেতন করে তোলা। আপাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের মায়ের ভাষার সঙ্গেই থাকব। বন্ধুরা, বিরতির পর আমরা আবার ফিরে এলাম রিন পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথে। এই পর্বে নদীর কথা। নদী আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আমাদের প্রতিটি পর্বেই আমরা পরিচিত হব এক একটি নদীর সঙ্গে। আজকে আমাদের এই পর্বের নদী সাঙ্গু। পাহাড়ি নদী সাঙ্গু বয়ে চলেছে পাহাড়ের বুক চিরে। একে আমরা সাঙ্গু নামে চিনলেও এর আসল নাম শঙ্খ। ইংরেজরা শঙ্খ উচ্চারণ করতে পারত না বলে সাঙ্গু নামে ডাকত। অবশ্য আদিবাসীরা একে ডাকে রিগ রিখং নামে, যার বাংলা অর্থ স্বচ্ছ জলের ধারা। জলের দিকে তাকালে যে কেউ বলবেন সাঙ্গুর জলধারা স্বচ্ছ। অবশ্য ভরা বর্ষায় এর জল ঘোলা থাকে। এই নদী দক্ষিণ থেকে উত্তর দিকে বইছে। বাংলাদেশের অধিকাংশ নদী যদিও উত্তর থেকে দক্ষিণ দিকে বইছে। উৎস থেকে এই নদীর মোহনা প্রায় 270 কিলোমিটার। বাংলাদেশে সাঙ্গু নদীর দৈর্ঘ্য 173 কিলোমিটার। মায়ানমারের উত্তর আরাকান পর্বতে এই নদীর জন্ম। স্রোতস্বিনী এই নদী মিলেছে চট্টগ্রামের বঙ্গোপসাগরে। সাঙ্গুর দুপাশের প্রকৃতি মুগ্ধ করবে যে কাউকে। পাহাড়ের গায়ে সবুজ গাছেরা চাদর হয়ে মিশে আছে। এই নদীর বুকে বয়ে চলা নৌকাগুলো লম্বাটে, কোথাও সমতল ছাদ। পাহাড়ি জনপদে পণ্য পরিবহনে এই নদীর ভূমিকা অপরিসীম। নদীর কথা পর্ব থেকে একটি মাত্র প্রশ্ন তোমাদের জন্য। সবাই প্রস্তুত থাকবে। বেল বাজাতে হবে। যে আগে বেল বাজাবে তার জন্য প্রশ্ন দেওয়া হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, আর ভুল উত্তর দিলে 10 নম্বর কাটা যাবে। প্রশ্ন হচ্ছে, সাঙ্গু নদী কোন পার্বত্য জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? আমরা দেখতে পাচ্ছি প্রথম বেল বাজিয়েছে মায়েশা, কাজেই প্রশ্নের উত্তর দেবে মায়েশা। হ্যাঁ, উত্তর বলো তুমি। চট্টগ্রাম। মায়েশা, তোমার উত্তর আমরা সঠিকভাবে নিতে পারছি না। আমাদের 3 পার্বত্য জেলার মধ্যে বান্দরবন পার্বত্য জেলার উপর দিয়ে সাঙ্গু নদী প্রবাহিত হয়েছে। আমরা জেনে নিলাম। আমরা এর পরের পর্বে যাব। আমাদের পরবর্তী পর্ব হচ্ছে ভাষা থেকে রাষ্ট্র। আমাদের মহান ভাষা আন্দোলন নিয়ে, ভাষা আন্দোলনের নানা দিক নিয়ে প্রশ্ন করা হবে এই পর্বে। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 5 নম্বর, আর ভুল হলে 0 নম্বর পাবে। তো আমি শুরু করব প্রথমেই ফায়াজ হাসান থেকে।
একুশের প্রথম গানের রচয়িতাকে? আব্দুল গাফফার চৌধুরী। না, হলো না, সঠিক উত্তর হলো না। আমরা জানি যে গাজীউল হক ভুলবো না ভুলবো না ভুলবো না, এই 21শে ফেব্রুয়ারি ভুলবো না। কাজেই তোমাকে আমরা 5 নম্বর দিতে পারলাম না। আমাদের পরবর্তী প্রতিযোগী মায়েশা। মায়েশার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির সুর করেছেন কে? শহীদ আলতাফ মাহমুদ। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মায়েশা সঠিক উত্তর দিয়েছে, তার জন্য মায়েশা 5 নম্বর পাবে। আমরা এর পরের প্রতিযোগী নাফিসের কাছে আমাদের প্রশ্ন, 21শে প্রথম কবিতা কে লিখেছে? মাহবুবুল আলম। সঠিক, সুন্দর বলেছ। আমাদের বাংলা ভাষা এবং মহান ভাষা আন্দোলনের একটি উল্লেখযোগ্য কবিতা, এবং এই কবিতাটি হলো প্রথম কবিতা হিসেবে। তো আমরা নাফিসকে আমাদের তার 5 নম্বর জমা পড়ছে তার কাছে। আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে যাব। আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটির রচয়িতাকে? আব্দুল গাফফার চৌধুরী। সানজিদার উত্তর সঠিক হয়েছে। আব্দুল গাফফার চৌধুরী রচনা করেছেন, আমাদের মহান ভাষা আন্দোলনের একটি উল্লেখযোগ্য গান, তোমরা জানো। এবার আমরা জেনে নেই কার খাতায় কত নম্বর যোগ হয়েছে। ফায়াজ হাসানের নম্বর 0, মায়েশা ওবায়েদ পেয়েছে 5, এরপর নাফিস ফুয়াদ পেয়েছে 5 নম্বর, সবশেষে সানজিদা ইসলামও পেয়েছে 5 নম্বর। বন্ধুরা, এবার ব্যাকরণ নিয়ে মুক্ত প্রশ্ন। আমাদের এই পর্বে 4টি প্রশ্ন থাকবে, কিন্তু 4টি প্রশ্নই সবার জন্য উন্মুক্ত থাকবে। যে আগে বেল বাজাবে তাকে সুযোগ দেওয়া হবে সঠিক উত্তরের জন্য 5 নম্বর, আর ভুল উত্তরের জন্য কাটা যাবে 5 নম্বর। তো তোমরা প্রস্তুত তো? আমাদের এই পর্বের প্রথম প্রশ্ন, একটি বাংলা শব্দ, তার অর্থ বলতে হবে। শব্দটি হচ্ছে ধীবর। তোমরা একটু ভেবে দেখো, এখনো কেউ সুযোগ নেয়নি। আমার মনে হয় তোমরা স্মরণ করতে পারছো না বা জানো না শব্দের অর্থটি হয়তো বা। আমরা উত্তরটা বলে দিই। ধীবর শব্দের অর্থ হচ্ছে জেলে। আমাদের যারা মাছ মারেন, যারা নদীতে কিংবা বিলে খালে যারা মাছ মারেন, সেই জেলে সম্প্রদায় যে, তাদেরকে ধীবর বলা হয়। পরবর্তী প্রশ্ন, আমার মনে হয় তোমরা সবাই পারবে, তারপরেও দেখা যাক কে আগে বেল বাজাতে পারে। সেটা হচ্ছে, কাঙালের কথা বাসি হলে ফলে, এর অর্থ কি? যাদেরকে আমরা অবহেলা করে থাকি তাদের কথা অনেক সময় সত্যি হয়ে যায়। তো আমরা মায়েশাকে নম্বর দিতে পারি। মায়েশা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তো আমরা এরপরে পরবর্তী প্রশ্নে যাব। তোমরা তোমাদের ছোট্ট টিভি পর্দায় চোখ রাখবে, সেখানে 4টি উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি বলতে হবে। প্রশ্নটি হচ্ছে, আমাদের একটি বাগধারা হবে এখান থেকে। গুড়ি গুড়ি বৃষ্টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পদ্ম পাতায় জল। না সানজিদা, তোমার উত্তর আমরা সঠিক নিতে পারছি না। আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন বলা হয়েছিল গুড়ি গুড়ি বৃষ্টি, ছোট ছোট হালকা বৃষ্টি। তো বাংলা ভাষায় তো একটা চমৎকার শব্দ আছে, এবং সেই শব্দটা ইলশে গুড়ি। চমৎকার নাম, আমার মনে হয় এটা পারা উচিত ছিল। যাই হোক, আমরা পরের প্রশ্নে যেতে পারি। আমার মনে হয় 4টি প্রশ্নের মধ্যে আমরা 3টি প্রশ্ন শেষ করেছি। আমাদের শেষ প্রশ্ন এই পর্বে। তোমরা সবাই প্রস্তুত তো? শেষ প্রশ্ন হচ্ছে, এবারে এক কথায় প্রকাশ করতে হবে তোমাদের, যা সাধারণত দেখা যায় না। আমি দেখতে পাচ্ছি ফায়াজ হাসান বেল বাজিয়েছে। তো ফায়াজ, তুমি তোমার উত্তর বলতে পারো? স্যার অদৃশ্য। স্যার ফায়াজ, আমার মনে হয় যে উত্তরটি সঠিক হয়নি আসলে। একটু খেয়াল করলে বলতে পারতে হয়তো বা। তো আমরা জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর, যে অসাধারণ। আসলে যা সাধারণত হয় না তাই হচ্ছে অসাধারণ। আমাদের এই পর্ব থেকে 3 জন পরবর্তী পর্বে যাবে, 1 জন থেকে যাবে এই পর্বে। তাকে আমাদের ঋণের পক্ষ থেকে একগুচ্ছ বই এবং এনটিভির পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেবেন আমাদের অতিথিরা। তো তার আগে আমরা ফলাফলে যাচ্ছি। আমরা দেখি যে সানজিদা ইসলাম, তার খাতায় জমা হয়েছে 20 নম্বর। নাফিস ফুয়াদ 15 নম্বর। মায়েশা ওয়ায়েদ পেয়েছে 25 নম্বর এবং ফায়াজ হাসান 5 নম্বর। তো আমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আমি ফায়াজকে অনুরোধ করছি অতিথিদের কাছ থেকে সনদপত্র এবং বই গ্রহণ করতে। আমরা তাকে অভিনন্দন জানাই হাততালির মাধ্যমে। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ হলো আমাদের এই আয়োজন। ভাষার মাসে প্রতিদিন এই সময়ে
এনটিভির পর্দায়। রিন পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথে থাকুন, মাতৃভাষার সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন।